প্রতারণায় বাবাকেও ছাড়েননি রিজেন্টের শাহেদ, লজ্জিত পরিবার। যে কোনো সময় গ্রেফতার বলছে র্যাব, কোনো ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। ভয়ঙ্কর রূপে করোনার ভুয়া সার্টিফিকেট বাণিজ্য, নমুনা সংগ্রহ কেন্দ্রে নজরদারি বাড়ানোর তাগিদ। ইতালির ফিরিয়ে দেয় 147 বাংলাদেশি কোয়ারেন্টিনে। দেশে আরো 37 প্রাণহানি, দিন ব্যবধানে কমেছে আক্রান্তর সংখ্যা। অক্টোবর নাগাদ ভ্যাকসিন পাওয়ার বার্তা দিচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার। এখনই এমপি পদ হারাচ্ছেন না কুয়েতে গ্রেপ্তার পাপুল। অভিযোগ সত্য হলে সরে দাঁড়ানোর পরামর্শ। কুয়েত আদালতে পূর্ণাঙ্গ শুনানি 19 জুলাই। পূর্বাভাসের লক্ষণ নেই করোনা পরবর্তী রাজনীতিতে। নতুন প্রজন্ম বিমুখ হলে বদলে যেতে পারে রাজনৈতিক সংস্কৃতি, বলছেন বিশ্লেষকরা। ব্যাংকক থেকে বিশেষ বিমানে রাতেই ঢাকায় আনা হচ্ছে সাহারা খাতুনের মরদেহ। জানাজা শেষে কাল বনানী কবরস্থানে দাফন, শোকাহত সহযোদ্ধারা। এবং কয়েক জেলায় নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুল কলেজ খুলে দেওয়ার নির্দেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজের বাবাকেও ছাড়েননি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। নিজ হাসপাতালের ভুয়া করোনা নেগেটিভ সনদ দেখিয়ে বাবার চিকিৎসা করান অন্য হাসপাতালে। এমনকি রোগী পাঠিয়ে প্রতারণার শিকার হন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এত কিছুর পরও এখনো ধরাছোঁয়ার বাইরে এই অপরাধী। অবশ্য র্যাব বলছে যে কোনো সময় গ্রেফতার হবে শাহেদ। মৌ খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। প্রতারণায় নজির স্থাপন করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। সরকার অনুমোদিত কোভিড হাসপাতালের মালিক হয়েও ভুয়া করোনা নেগেটিভ সনদ দেখিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করেন অন্য হাসপাতালে, যেখানে মৃত্যু হয় তার। দীর্ঘ অপেক্ষার পর হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করে কেয়ারটেকারের কাছে। দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলা শাহেদ করিমকে বহুরূপী বলছেন তার সহধর্মিণী। জানান, ঘরে বাইরে তার চরিত্র পুরোই ভিন্ন। হসপিটাল দুইটাই তো ওনার মেন বিজনেসটা ছিল, অবশ্যই অবগত ছিল, কিন্তু সেটা ছিল হলো যতটুকু ভালো ততটুকুই। ভিতরে যে কি হচ্ছে আসলে আমি তো আর যেতাম না। ব্যক্তিগতভাবে শাহেদকে না চিনলেও তার হাসপাতালে চিকিৎসার জন্য বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীকে পাঠিয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি জানেন, অনেকেই আমাদের নেতাকর্মীরা কিংবা পরিচিতরা অনেকেই এই কোভিড রোগে আক্রান্ত হচ্ছে। আমিও 2-4 জনকে ওইখানে পাঠিয়েছি। তিনি যদি এই প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। শাহেদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। বলছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে সে। শাহেদ করিম বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। এইগুলা উনি মূলত ব্যবহার করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছেন। আর আপনারা জানেন, ওনাকে গ্রেফতারের জন্য আমাদের সকল প্রকার অভিযান অব্যাহত আছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি নজরে আনছে সরকার। এই খাতে যারা অনিয়ম করেছে তাদের কেউ ছাড় পাবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সজল দাস, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির দায় সরকারেরই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তার যিনি প্রধান শাহেদ সাহেব, সেখান থেকে আমরা গণমাধ্যমের কাছে জানলাম যে তারা কোনো পরীক্ষা না করেই করোনা টেস্ট রেজাল্ট দিচ্ছে। এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে এই সরকারের। কারণ আমরা ছবিতে যা দেখলাম, এই শাহেদ সাহেব তিনি সরকারের সব মন্ত্রী, উচ্চপদস্থ আপনার যারা দলের শীর্ষ নেতা, তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ভুয়া প্রতিবেদন দেয়া ভয়ঙ্কর বাণিজ্যের রূপ নিয়েছে। এজন্য 73টি নমুনা সংগ্রহ কেন্দ্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভুয়া করোনা রিপোর্ট দেয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অব্যাহত থাকবে অভিযান। বিস্তারিত আলু তালুকদারের রিপোর্টে।
নেগেটিভ হয়েও অনেকে পাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পজিটিভ রিপোর্ট। নমুনা সংগ্রহ করে ভুয়া প্রতিবেদন দেয়া জিকেজি নামের এক ক্লিনিক ও রিজেন্ট হাসপাতালের কারসাজিতে উঠে আসে এসব তথ্য। করোনা আক্রান্ত হয়ে বা না হয়েও ভোগান্তির শিকার এসব সাধারণ মানুষের নমুনা প্রতিবেদন দেশের জন্য ভয়ঙ্কর বার্তা। সম্প্রতি ইতালি থেকে ফেরত পাঠানো 152 বাংলাদেশি তার উদাহরণ। দেশের ভাবমূর্তি ধরে রাখতে এসব ভুয়া ক্লিনিক ও হাসপাতালগুলোর বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। দেশের ভাবমূর্তি তো সারা পৃথিবীতে কিন্তু বলতে পারেন যে ভাবমূর্তি কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল আর কি। জনগণের জীবন মৃত্যু নিয়ে তো খেলা এখানে, সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। ভুয়া প্রতিবেদন বন্ধে দেশের 73টি করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর কথা বলেন এই চিকিৎসক। টেস্ট না করে রিপোর্ট দিচ্ছে, নাই পজিটিভ দিল, আবার হয়তো আছে নেগেটিভ দিলে, তো ডেঞ্জারাস। এই যে প্রতারণা, আমার মনে হয় প্রশাসনকে বোধহয় একটা কঠোর নজরদারি করতে হবে এবং এই প্রতারণা যাতে না হয় এটার ব্যাপারে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। নমুনা প্রতিবেদন নিয়ে এসব প্রতারক ক্লিনিক ও হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। করোনা রোগীদেরকেও চিকিৎসা করতে হবে, ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল হবে। অপরদিকে যদি অন্যান্য সাধারণ রোগীকে ফিরিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান, করোনার মতো মহামারী রোগের চিকিৎসা নিয়ে যারা প্রতারণা করবে তাদের ছাড় দেওয়া হবে না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ইতালি বিমানবন্দর থেকে ফেরত দেয়া 147 বাংলাদেশিকে রাখা হয়েছে আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:35 কাতার এয়ারওয়েজের বিমানে 152 বাংলাদেশি যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে 5 যাত্রীর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাকিদের বিআরটিসির বাসে নিয়ে আসা হয় হজ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনায় 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। ফেরত বাংলাদেশিদের স্বজনরাও বিমানবন্দর ও হজ ক্যাম্পে আসেন। অন্য দেশের নাগরিকদের নামতে দিয়েছেন এবং যারা বাংলাদেশি ইতালির পাসপোর্ট পেয়েছেন তাদেরও নামতে দিয়েছেন, আর শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের নামতে দেননি। ইতালি থেকে আমাদের 4 ঘন্টার মতো বিমানে রাখছে, ঠিক আছে? হ্যাঁ, চেকআপও করে নাই বা কিছুই করে নাই। পাসপোর্টগুলো নিয়ে পরে পাসপোর্টে সিল দিয়া পরে রিটার্ন নিয়ে টিকিট বুকিং দিয়া পরে দিয়ে দিতে আমাদের পাঠিয়ে। দেশে 24 ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 2949 জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন 2275 জন। মোট করোনা শনাক্ত হয়েছে 1,78,443 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,862 জন। মোট সুস্থ হয়েছেন 86,406 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2275 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.42%। 24 ঘন্টা শনাক্তের হার 21.86% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.43%। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই। 24 ঘন্টায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 2,23,000। প্রাণহানি হয়েছে 5,500 মানুষের। মোট মৃত্যু 5,58,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 1,24,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রেই একদিনে 61,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। ব্রাজিলে আক্রান্ত 42,000, মারা গেছে 1,199 জন। ভারতেও একদিনে সংক্রমিত হয়েছে 26,000 মানুষ। ক্রমেই সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। একদিনে আক্রান্ত হয়েছে 13,500 মানুষ। মরণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জিনাইন আনেজ। তবে স্বস্তির খবর হলো বিশ্বে এ পর্যন্ত প্রায় 72,48,000-এর বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। অক্টোবর নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির সিইও অ্যালবার্ট বোরলা এই আশার কথা জানান। ভ্যাকসিন তৈরিতে জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে কাজ করছে ফাইজার। বোরলা বলেন, অক্টোবরে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনুমোদন প্রাপ্তির পর সেপ্টেম্বরে ভ্যাকসিনটির কার্যকারিতার ফল জানা যাবে।
চলতি মাসের শেষ দিকে ব্যাপক আকারে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে বিশ্বের 150টি স্থানে 30,000 মানুষকে ভ্যাকসিনটি দেয়া হবে। এরই মধ্যে ফাইজারের তৈরি ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল পাওয়ার পর বার্ষিক ভ্যাকসিন ডোজ তৈরির লক্ষ্যমাত্রা বাড়িয়ে 10 কোটি করা হয়েছে। কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী 19 জুলাই। অর্থ মানব পাচার সহ নানা অপরাধের অভিযোগে থাকলেও এখনই সংসদ সদস্যের পদ হারাচ্ছেন না কুয়েতে গ্রেপ্তার এমপি শহীদ ইসলাম পাপুল। বিশেষজ্ঞরা বলছেন, আইনি কাঠামোতে যাই থাকুক না কেন অভিযোগ সত্য হলে পাপুলের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানো উচিত। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাগরিক হিসেবে নয়, দেশটির ফরেনার্স রেসিডেন্টশিপ আইনে সেখানে বসবাস করছেন শহীদ ইসলাম পাপুল। লক্ষ্মীপুর 2 থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এই সংসদ সদস্য মারাফি কুয়েতিয়া কোম্পানির মালিক। গেল 6 জুন রাতে কুয়েত আটক হন পাপুল। অর্থ ও মানব পাচার এবং কর্মী শোষণ সহ একাধিক মামলার আসামি হওয়ায় তাকে পাবলিক প্রসিকিউশন হেফাজতে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, পাপুলের সংসদ সদস্য পদ কি বহাল থাকবে নাকি বাতিল হবে? সংবিধানে এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানালেন আইন বিশেষজ্ঞরা। কুয়েতে এই সাংসদের ব্যাপারে যে কথাবার্তা, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগও এসছে এবং এটা বিচার প্রক্রিয়াধীন আছে। বিচার শেষ হয়ে তাকে যদি ওই দেশে 20 বছরের বেশি শাস্তি দেয়, তখন তার সংসদ সদস্যপদ বাতিলের প্রক্রিয়া হবে। এটা সরকারের ব্যাপার না, এটা স্পিকার এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দিবে। অভিযুক্ত পাপুলের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষমতা সংসদেরও আছে বলে জানান আইনবিদরা। পার্লামেন্টারি পার্টির পক্ষ থেকেও তাকে সেন্সার করতে পারে এবং পার্লামেন্টেও অনুসন্ধান করার জন্য নতুন সাব কমিটি তৈরি করতে পারবে এবং সেখানে পার্লামেন্টের সে ডিসিপ্লিনারি কমিটি তারা তাকে জবাবদিহি করবে কিনা সেটা একটা বিষয় আছে। এদিকে দেশেও পাপুলের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার হিসেবে কাজ করবার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি সাংবিধানিকভাবে এখনো মেম্বার থাকতে পারেন, কিন্তু যদি এই পার্লামেন্টের প্রতি তার শ্রদ্ধা থাকে তাহলে সেই পার্লামেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই তার পদত্যাগ করা উচিত। অভিযোগ ওঠার পর প্রবাসীদের গড়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাপুলকে। পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাব এরই মধ্যে জব্দ করেছে কুয়েত কর্তৃপক্ষ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। কেমন হবে করোনা পরবর্তী দেশের রাজনীতি? রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান বলছেন, অর্থনৈতিক সংকটে আক্রান্ত জনগণের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হলে সরব হবে না রাজনীতির ময়দান। আর রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন, নতুন প্রজন্মের রাজনীতি বিমুখতার কারণে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সংস্কৃতি। তবে করোনা শেষের রাজনীতিতে সুবাতাস বইবার তেমন কোনো লক্ষণ নেই বলেও মনে করেন কোনো কোনো বিশেষজ্ঞ। তানজির মেহেদির রিপোর্টে বিস্তারিত। দশম সংসদ নির্বাচনের পর অনেকটা নিস্তেজ দেশের রাজনীতির মাঠ। কিছু ব্যতিক্রম বাদ দিলে মিছিল স্লোগানে উত্তপ্ত ছিল না রাজপথ, ছিল না হরতাল পিকেটিং, যদিও সভা সমাবেশ করতে দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে। বৈশ্বিক মহামারী করোনা রাজনীতির অঙ্গনকে আরও মলিন করে তুলেছে। জনগণের জন্য যে রাজনীতি, সেখানে জনগণের কাছে যেতে পারছেন না রাজনীতিকরা, কারণ সংক্রমণ ঠেকাতে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। এমন বাস্তবতায় রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, করোনা মোকাবিলা আর অর্থনৈতিক ঝুঁকি সামাল দেয়া সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের সক্ষমতার উপর নির্ভর করবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। জনগণের মনে যেটা বেশি, সেটা হচ্ছে যে কিভাবে তারা এই সংকট থেকে উদ্ধার হবে। সুতরাং জনগণ ছাড়া তো রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলো কথা বলতে পারবে, কিন্তু সেই কথা যদি জনগণ না গ্রহণ করে এবং তারা যদি সোচ্চার না হয়, তাহলে কিন্তু রাজনীতি সরব হবে না।
করোনাকালে ত্রাণ ও স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রমাণ করেছে দেশের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। ফলে মনস্তাত্ত্বিক বদল না এলে রাজনীতির নতুন ধারাও সূচিত হবে না বলে মনে করেন এই শিক্ষাবিদ। যারা এখন রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করছে, নিজের করায়ত্তে রেখেছে, সেটাকে সহজে ছাড়তে চাইবে না, সেটাকে করায়ত্তের দখলে রাখার জন্য নতুন একটা মডেল হাজির করবে। এর বেশি কোনো পরিবর্তন রাজনীতিতে হয় বলে আমি মনে করি না। দেশের মানুষ রাজনীতির অন্তপ্রাণ মেনে নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জীবন আর অর্থনীতি যখন সংকটের মুখে, তখন রাজনীতি এর বাইরে নয়। যে ধারায় রাজনীতি হয়ে আসছে এত বছর, এই ধারাটি আর থাকবে না। আমাদের এখানে আমরা মনে করি 365 দিনই সকাল বিকাল রাজনীতি করতে হবে, এই জিনিসটা আর থাকবে না। এখন যাদের জন্য রাজনীতি, আগামী দিনে তরুণরা যদি রাজনীতি না করে, রাজনীতি তো থাকবে না। করোনা ঝুঁকি কাটিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে জনগণের অধিকার বাস্তবায়নকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ দেশে আসছে আজ রাত 12টায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ বিমানে তাকে ব্যাংকক থেকে ঢাকা আনা হচ্ছে। এরপর শনিবার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে সাহারা খাতুনকে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গেল 2 জুন তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। চিকিৎসার মধ্যে থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় 6 জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয় সাহারা খাতুনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন আওয়ামী লীগের এই সভাপতি মণ্ডলীর সদস্য। তার মরদেহ আজ রাত 9টায় ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারযোগে রওনা করবেন। আমরা আশা করি যে রাত 12টার মধ্যে তার মরদেহ ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছবে। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে থাকা এই নেত্রীর মৃত্যুতে শোকাহত তার রাজনৈতিক সহযোদ্ধারা। আজকে তার এই মৃত্যুতে দল অনেক ক্ষতিগ্রস্ত হলো বলে আমি মনে করি। অপরিপূরণীয় ক্ষতি হলো। যদি নারী নেত্রী ছিলেন, তিনি ছিলেন না, তিনি দলীয় নেত্রী ছিলেন, জনগণের নেত্রী ছিলেন, তবু নারী হিসাবে নারীর যে কোটা, সেখানে অপূরণীয় থেকে যাবে বলে আমি মনে করি। শনিবার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাহারা খাতুন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। একসময়ে ঘরের 4 দেয়ালে আবদ্ধ বাংলার নারীরা এখন এভারেস্ট জয় করে। মধ্য আয়ের অর্থনীতির বাংলাদেশে একটা বড় অংশ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তারা। নারী পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক অনুযায়ী সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 48তম। বিশ্লেষকরা বলছেন, নারী ক্ষমতায়নে সরকার প্রধানের দৃঢ় চেতা মনোভাবের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে তথ্য প্রযুক্তি। আউটসোর্সিংয়ে বিশ্বজুড়ে যে শ্রমশক্তি কাজ করে তার 16 ভাগ বাংলাদেশের। গত 1 দশকে এ খাত থেকে আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ। শুধু তথ্য প্রযুক্তি নয়, বাংলাদেশের নারীরা এখন যুদ্ধ বিমান চালায়। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, নারীর সরব উপস্থিতি সবখানে। গত 1 দশকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন চোখে পড়ার মতো, আর যার কারণে তা সম্ভব হয়েছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সরকার প্রধানের প্রতি আমি বলবো যে আমার আস্থা আছে যে উনি অত্যন্ত এই ব্যাপারে উনি খুবই উনি নারীর ক্ষমতায়নের ব্যাপারে খুবই দৃঢ়। প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধী দলীয় নেতা এবং স্পিকার নারী। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদেই গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় সফলতার সঙ্গে চালিয়েছেন নারীরা। বাংলাদেশের সংসদে নারীর অংশগ্রহণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে বেশি। রাজনৈতিকভাবে আমরা ক্ষমতায়িত করতে চাই, হঠাৎ করে কাউকে রাজনীতিতে এনে বসিয়ে দেওয়া খুব কঠিন ব্যাপার। তাকে তৃণমূল থেকে তৈরি হতে হয়, আর এই তৈরির কাজটি মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে করলেন এবং একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার
যাদেরকে করা হলো মেয়েদেরকে সেই সুযোগটা তিনি করে দিয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা। জামানত ছাড়া সর্বোচ্চ 25 লাখ টাকা এসএমই লোন পান তারা। শিক্ষার পাশাপাশি কিছু আর্ন না করতে পারলে মেয়েরা সেই গুরুত্বটা পরিবারে থাকে না, আর সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে বিনা খরচে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিলেন এবং সেই প্রশিক্ষণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকদের মতে নারী ক্ষমতায়নের জন্য সরকার প্রধানের যে প্রচেষ্টা তার সঙ্গে তাল মেলাতে হবে প্রশাসনের, কর্মচারী আর সমাজের পুরুষদের, তাহলে আরো দৃঢ় হবে নারীর অবস্থান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছে। আরো খবর নিয়ে ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। লকডাউনের ফাঁদে পড়ে বৈধ ভিসাধারী 25 বাংলাদেশি বিনা দোষে ভারতের আসাম রাজ্যে জেল খাটছেন। একজন হৃদরোগে আক্রান্ত হয়ে জেল হাজতে মারাও গেছেন। আটককৃতদের মুক্তিতে দ্রুতই সরকারের সহায়তা চেয়েছে স্বজনরা। সরকারি আইনজীবী বলছে আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে কুড়িগ্রাম থেকে 26 বাংলাদেশি বৈধ ভিসা নিয়ে ভারতের আসাম রাজ্যের জোড়াহাট গিয়েছিলেন মৎস্য শ্রমিক হিসেবে কাজ করতে। এরই মধ্যে মার্চের মাঝামাঝিতে ভারত জুড়ে শুরু হয় লকডাউন। দেশটিতে দ্বিতীয় দফা লকডাউন শুরুর আগে তারা জোড়াহাট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু 3 মে আসামের ধুবড়ী জেলা থেকে আটক করে তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং শর্ত ভঙ্গ করে সেখানে কাজ করার অভিযোগে মামলা দায়ের করে ভারতীয় পুলিশ। গত 5 মে আটককৃতদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে জেল হাজতেই মারা যান। মারা গেছে, বুঝছেন, আজ 25 জন আছে। বাবা, আমার স্বামী মৃত্যু হয়েছে বাবা। আমরা খাবার পাই না, মানুষের বাড়ি চা খুঁজাদি খাই। সরকারের কাছে একটা আবেদন, সবাইকে ফেরত চাই। ভারতে এসব বৈধ ভিসাধারীর মুক্তির বিষয়ে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ভেবে ভারত সরকার মামলাটি প্রত্যাহার করবে বলে মনে করেন এই আইনজীবী। যারা আটক আছে, আটককৃতদের প্রতি সহানুভূতিশীল, তারা মনে করে যে অভিযোগে আটক হয়েছে এই অভিযোগে তাদের আটক থাকার কথা। যদি ভারত রাষ্ট্র এই মামলাটা প্রত্যাহার করে তাদের ব্যাক করে দেয়, তাহলে এটাও একটা বন্ধুত্বের বড় সাক্ষ্য। আটককৃতদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারিভাবে তাদের যে দুর্বিষহ জীবনযাপন করছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদেরকে এই খাবারের বিষয়টা আমরা তাদেরকে এনশিওর করব। বংশ পরম্পরায় চিলমারির ব্যাপারী পাড়ার বাসিন্দাদের অনেকেই ভারতের আসামে মৎস্য শ্রমিক হিসেবে কাজ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 2 দিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে গেছে। এতে করে আবারও উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আগামী 3 থেকে 4 দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া তীব্র নদী ভাঙনে দিশেহারা অবস্থা তীরবর্তী হাজারো মানুষের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদী সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে আবারও বন্যার আশঙ্কা করছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। রংপুরে তিস্তার পানি কমলেও অব্যাহত রয়েছে নদী ভাঙন। ভাঙনের কবলে পড়েছে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া এলাকা। এতে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ। 3-4 দিন হয় পানিবন্দি আছি আমরা। রান্না বান্না করে খাইতে পারতেছি না, চুলা টুলা সব ডুবে গেছে, কল টল ডুবে গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। এতে দুর্ভোগ বেড়েই চলেছে। দেখা দিয়েছে নদী ভাঙনও। বসত ভিটা ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। এই যে এক তো খাই না, আমরা সরকার ঘর তুলে আমরা হইছি। বাজারের উপর থাকি, কামাই নাই, কাজই নাই, খাওয়া দাওয়ার কষ্ট। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, চেলা নদী সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। আবার পানি হয়ে গেছে, আবার বন্যা হয়েছে, ঘর বাড়িতে পানি উঠে গেছে। আমরা অনেক বহুত কষ্টে আছি, আমরা ঘর বাড়িতে গিয়ে থাকতে পারছি না পানির লাগিয়া। বন্যা দুর্গত এলাকার সব স্কুল কলেজ অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে তা খুলে দিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যার সংবাদের সময় হলো আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। তলানি থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে দেশের দুই পুঁজিবাজার। অল্প করে হলেও সূচক বাড়ছে গেল কয়েকদিন ধরে, পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও। ক্রেস্ট সিকিউরিটিজের মালিক গ্রেপ্তার সহ নিয়ন্ত্রণকারী সংস্থার কঠোর অবস্থানে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন সাধারণ বিনিয়োগকারীদের বাজারে নিয়ে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। সুলতান আহমেদের রিপোর্ট। বুধবার থেকে আবারও আগের মতো 4 ঘন্টার লেনদেনে ফিরে গেছে দেশের দুই পুঁজিবাজার। তবে গেল কয়েক মাসের বিভীষিকা ভুলতে হয়তো খানিকটা সময় লাগবে বিনিয়োগকারীদের। গেল 1 বছরের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজের মালিক লেনদেন গুটিয়ে লাপাত্তা হওয়ার পর আতঙ্ক বাড়ে বিনিয়োগকারীদের। তবে কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেফতারে যা অনেকটাই কেটে গেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন ক্রেস্ট সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলেই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। এই ধরনের যে পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য একটা দৃষ্টান্তমূলক তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যে 2010-এর পর থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে র্যান্ডমলি ব্রোকার হাউসগুলি ইনভেস্টিগেট করতো সেটাকে কন্টিনিউ করতে হবে। আসার কথা টানা পতনের পর কিছুটা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে দুই পুঁজিবাজারই। গেল সপ্তাহ জুড়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে সূচক ও লেনদেনে। বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রধান সূচক বেড়েছে প্রায় 27 পয়েন্ট, পাশাপাশি লেনদেনও বেড়ে দাঁড়িয়েছে 347 কোটি টাকা। ইন্স্যুরেন্স কোম্পানির যে এসইসি 45 দিনের ভিতরে 2% শেয়ার কেনার যে একটা নোটিশ দিয়েছেন, সেই কারণে এই সেক্টরটা একটু ভাইব্রেন্ট হচ্ছে। বাজারকে নিজের গতিতে ছেড়ে দিতে হবে, বাজারকে নিজের গতিতে চলতে দিতে হবে। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এরই মধ্যে কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে বিএসইসি। অনিয়ম করলে কোনো ছাড় নয় বলে সম্প্রতি নিউজ 24-কে জানিয়েছেন কমিশনের নতুন চেয়ারম্যান। আমরা একটা নতুন ফরম্যাট তৈরি করছি যেখানে তাদেরকে এমডি এবং চেয়ারম্যান সাহেবকে গ্যারান্টি দিতে হবে যেখানে যে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে সেখানে কোনো রকমের ফলস কিছু নাই, এবং থাকলে সেই ব্যাপারে যে কোনো ব্যবস্থা না হলে তাদের কোনো অজর আপত্তি থাকবে না। বাজার গতিশীল করতে প্রতিটি ব্যাংকের জন্য বেঁধে দেয়া 200 কোটি টাকা দ্রুত বিনিয়োগেরও আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আর নিউজ 24 সন্ধ্যার সংবাদ শেষ করছি এর মধ্য দিয়ে। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।